নমস্কার, আমার নাম কুলদীপ। এইটা হচ্ছে দ্য হিন্দু আর্টিকেল। আজকে হচ্ছে এপ্রিলের 30 তারিখ এবং 30 তারিখের আর্টিকেল। তো আমরা প্রত্যেকদিন সকালে দ্য হিন্দু আর্টিকেল নিয়ে আসছি এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা যে দ্য হিন্দু আর্টিকেলের যে ইম্পর্টেন্ট আর্টিকেল, অনলি দ্য ইম্পর্টেন্ট আর্টিকেল, সেগুলো আমরা শেয়ার করি। তো লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে। তো প্রথমে আমরা এডিটোরিয়ালের দিকে চলে যাব, তারপরে ছোট ছোট যে আর্টিকেল গুলো এসছে সেগুলো আমরা ডিসকাস করব। তো এডিটোরিয়াল তো অনেক কটাই আছে, কিন্তু ডিসকাস করার মতো শুধু দুটো আর্টিকেল আজকে ডিসকাস করব। ঠিক আছে। তার মধ্যে প্রথমটা হলো পাওয়ারফুল জুডিশিয়াল রেমেডি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে। তো দেখে নি, আর্টিকেলটা লিখেছে হচ্ছে অর্চনা বৈদ্যা। উনি একজন হচ্ছেন এনভায়রনমেন্ট ল কনসালটেন্ট। ঠিক আছে। তো এই আর্টিকেলে বেসিক্যালি একটা ওভারভিউ দিয়ে দিই যে এইখানে আমাদের যে সমস্যা রয়েছে ভারতবর্ষে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টকে নিয়ে, সেটার কথা বলা হচ্ছে এবং তার রেমেডিও দেওয়া হচ্ছে। তো দেখে নি, আর্টিকেলটা শুরু করা যাক। কি বলছে যে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট প্লাস্টিক পলিউটার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। তো আমাদেরকে বিগেস্ট প্লাস্টিক পলিউটার বলা হচ্ছে এবং অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি পাবলিশড ইন নেচার 9.3 মিলিয়ন টনস অ্যানুয়ালি। ঠিক আছে। তো আমরা 9.3 মিলিয়ন টনস প্লাস্টিক আমরা বছরের মধ্যে আমরা ওয়েস্ট করছি। ঠিক আছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড এ ফিফথ অফ গ্লোবাল প্লাস্টিক এমিশন। ঠিক আছে। 5 ভাগের 1 ভাগ প্লাস্টিক এমিশন শুধু আমরাই করছি। ঠিক আছে। আর কি বলা হচ্ছে যে প্লাস্টিক এমিশন কাকে বলে। ঠিক আছে। প্লাস্টিক এমিশন অ্যাকর্ডিং টু দিস স্টাডি আর ডিফাইন্ড অ্যাজ মেটেরিয়াল দ্যাট ওয়াজ মুভড ফ্রম ম্যানেজড মিসম্যানেজড সিস্টেম। ঠিক আছে, টু দ্য আনম্যানেজ সিস্টেম। মানে কি বলা হচ্ছে যে প্লাস্টিক এমিশন তাকে বলা হয় যেটা কি মানে প্রথমে আমরা ম্যানেজ করছি। ঠিক আছে। তারপরে মিসম্যানেজ, মানে এটা ম্যানেজ করছি বা মিসম্যানেজ, সেখান থেকে সেটা চলে যায় আনম্যানেজড। মানে যখনই সেটা আনম্যানেজড হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি প্লাস্টিক এমিশন। ঠিক আছে। প্রথমে ম্যানেজ করছি বা ভুলভাল ম্যানেজ করছি। ঠিক আছে। ম্যানেজ বা ভুলভাল ম্যানেজ, সেখান থেকে আমরা শিফট হয়ে যাই কোন দিকে, আনম্যানেজ, মানে এমনি ফেলে দিলাম কোনো জায়গায় প্লাস্টিক, ওই রকম ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এটা হচ্ছে প্লাস্টিক এমিশনের ডেফিনেশন। মানে যখন ওইটাকে ম্যানেজ করার, প্লাস্টিককে ম্যানেজ করার জন্য কেউ নেই, ঠিক আছে, তখনই সেটা আমরা বলি প্লাস্টিক এমিশন। ঠিক আছে। তাহলে তারপরে চলে আসি, কি বলছে, এভিডেন্স অফ অ্যান আন্ডার এস্টিমেশন। ঠিক আছে। যতটা এস্টিমেট করা হচ্ছে যে প্লাস্টিক এমিট করা হচ্ছে, তার থেকে কতটা বেশি এমিট হয়ে গেছে সেটাকে এই মানে এইখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে যে the report goes on to say that India reports that its dump site outnumber sanitary landfills by 10:1। ঠিক আছে। যতটা প্লাস্টিক আমরা এমিট করছি আর যতটা আমাদের ডাম্প সাইট আছে, মানে যেখানে কি প্লাস্টিক ডাম্প করা হয়, সেটা রেশিও হচ্ছে 10:1। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে কতটা প্লাস্টিক আমরা এমিট করছি। ঠিক আছে। আর কি বলা হচ্ছে, ডিসপাইট দ্য ক্লেম দ্যাট there is a national collection coverage of 95%, there is evidence that official statistics do not include rural areas। ঠিক আছে। যেহেতু এখানে এইখানে বলা হচ্ছে যে আমরা 95% আমরা কভারেজ করে নিচ্ছি, কিন্তু তার মধ্যে আহ, মানে এভিডেন্স যেটা দেখানো হচ্ছে যে 95% আমরা ইয়ে কালেকশন করে নিচ্ছি, কিন্তু এইটা তোমাদেরকে মনে রাখতে হবে যে রুরাল এরিয়াস গুলোতে এই যে 95% রয়েছে সেইটা কিন্তু ডেটাটা দেওয়া নেই। মানে কি বলা হচ্ছে যে আমাদের এভিডেন্স আমরা দিয়ে দিচ্ছি যে 95% প্লাস্টিক আমরা কালেক্ট করে নিচ্ছি, কিন্তু এইখানে রুরাল সেক্টরটা আমরা ইনক্লুড করা হয়নি। ঠিক আছে। রুরাল সেক্টর বলতে যেটা গ্রামগঞ্জে যে প্লাস্টিক গুলো বেরোচ্ছে সেটা এই ডেটার মধ্যে নেই। ঠিক আছে। তারপরে আর কি বলা হচ্ছে যে প্লাস্টিক ওয়েস্ট ইন ইন্ডিয়ান হিমালয়ান রিজন। ঠিক আছে। এই যে হিমালয়ান রিজন রয়েছে সেখানেও কিন্তু প্লাস্টিক খুব পরিমাণে এমিট করা হচ্ছে। ঠিক আছে। তো এই যে প্লাস্টিক যে ডেটাগুলো আসছে, যেমনি কি আমরা জানতে পারছি যে রুরাল রিজনটা আমরা নিচ্ছি না, মানে গ্রামগঞ্জে যে প্লাস্টিক গুলো এমিট হচ্ছে সেটা আমরা নিচ্ছি না। এই যে ডেটাগুলো আসছে, তো এটার অথেন্টিসিটি কতটা, মানে কিভাবে এই ডেটাগুলো আমরা বুঝতে পারবো যে এটা সঠিক আছে। ঠিক আছে। তাহলে একবার দেখে নিই যে কিভাবে এই মেকানিজমটা আছে। মেকানিজম হচ্ছে ওয়েস্ট জেনারেশন ডেটা রিগার্ডিং দ্য টোটাল সলিড ওয়েস্ট এন্ড প্লাস্টিক ওয়েস্ট ইন দ্য কান্ট্রি ইজ গিভেন ইন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডস অ্যানুয়াল রিপোর্ট। ঠিক আছে। তো সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অ্যানুয়ালি ডেটা বার করে যেখান থেকে কি আমরা সলিড ওয়েস্ট বা প্লাস্টিক ওয়েস্ট যেটা বেরোয় সেটা ওরা ডেটা রিলিজ করে যে কতটা
রয়েছে এবং তারা কি ভিত্তিতে রিলিজ করে, তারা মানে যে ডেটা ওরা কোথায় থেকে পায়, ডেটা পায় হচ্ছে ওরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে ডেটাটা উঠে আসছে সেখান থেকে সেন্ট্রাল বোর্ড কন্ট্রোল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এরা ডেটা রিলিজ করছে, মানে প্রত্যেকটা স্টেট থেকে যে ডেটাটা উঠে আসছে সেটাই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সেটা রিলিজ করছে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে যে there is nothing in any of the reports regarding the methodology adopted by state pollution control board or PCC মানে হচ্ছে পলিউশন কন্ট্রোল কমিটি, ঠিক আছে, or municipal bodies any waste audit which explain how the figure have been arrived at। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন উঠছে যে যে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তারা কিভাবে এই ডেটাগুলো তুলছে। এবং এটা শুধু এটাও দেখার বিষয় আছে যে মানে মানে কি ভিত্তিতে করে যে এই ডেটাগুলো উঠে আসে, কি ভিত্তিতে করে ওরা এটা তুলছে। ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট মেথোডোলজি এমপ্লয়েড বাই হোয়াট এভার এজেন্সি দ্যাট ইট ইজ গ্যাদারিং দ্য ডেটা ইজ পুট আউট টু পাবলিক ডোমেন। মানে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যে ডেটাগুলো উঠে আসছে সেটাকে তোমাকে পাবলিক ডোমেনে দিতে হবে। ঠিক আছে, যে কিভাবে তোমরা ডেটা তুলছো সেটাকে পাবলিক ডোমেনে দিতে হবে এবং স্ক্রুটিনাইজ সেটাকে স্ক্রুটিনি করতে হবে, মানে অডিট করতে হবে, ইন আদার ওয়ার্ডস স্ক্রুটিনাইজ করতে হবে, সো দ্যাট মানে এইটুকু যে বোঝা যায় যে ডেটা কোথায় থেকে উঠছে বা সঠিক ডেটা উঠছে কিনা বা এটাকে আন্ডার ভ্যালিউ করা হচ্ছে বা ওভার ভ্যালিউ করা হচ্ছে, এটা তো কাউকে দেখতে হবে। তো এটা রাইটার এই কথাটাও বলছে যে মানে থার্ড পার্টি এজেন্সি কাউকে রাখতে হবে যে এই ডেটাগুলো তুলে আসছে এবং গভর্নমেন্টকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে মনিটর করে, সেটাকে মনিটর করা হোক। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তারপরে কি বলছে যে এবং আর কি করতে হবে, যেখান থেকে উঠে আসছে সেটাকে জিও ট্যাগ করতে হবে। ঠিক আছে, জিও ট্যাগ করতে হবে। জিও ট্যাগ করার ফলে কি হচ্ছে যে আমাদের ওয়েস্ট কোথায় ডিপোজিট হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এভরি লোকাল গভর্নমেন্ট whether it is an urban or rural areas has to be mandatory linked with a material recovery facility। ঠিক আছে, যেখান থেকে মানে মেটেরিয়াল গুলো ওয়েস্ট প্রোডাক্ট গুলো রিকভারি করা হয় তার সাথে লিঙ্ক করতে হবে প্রত্যেকটা লোকাল বডিকে। ঠিক আছে, এবং recycler of the various waste stream extended producer responsibility kiosk and sanitary landfill, মানে প্রত্যেকটা লোকাল বডিকে এদের সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে, হতে হবে এমআরএফ মানে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি যেখানে আছে সেটার সাথে যুক্ত হবে, রিসাইক্লার মানে যারা রিসাইকেল করে তাদের সাথে যুক্ত হতে হবে, এবং এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি কিওস্ক এন্ড স্যানিটারি ল্যান্ডফিল, মানে এই কিওস্ক ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জায়গা বুথ, এক ধরনের বুথ যেখানে কি শুধু ওয়েস্ট প্রোডাক্টকে নিয়ে ম্যানেজ করা হয়। ঠিক আছে, সেটাকে বলে কিওস্ক। এন্ড স্যানিটারি ল্যান্ডফিল মানে যেখানে মানে কোথাও একটা ডাম্পিং এরিয়া যেখানে কি ডাম্প করা হচ্ছে। তো বলা হচ্ছে যে লোকাল গভর্নমেন্টদেরকে এদের সাথে যুক্ত হতে হবে যেন সঠিক জায়গায় ওয়েস্ট প্রোডাক্ট গুলো ডিসপোজ হয়। ঠিক, টু অপারেশনালাইজ ইপিআর অল প্রডিউসার ইম্পোর্টার্স এন্ড ব্র্যান্ড ওনার্স, যেটাকে বলি পিআইবিওস মানে ব্র্যান্ড ওনার্স, যারা প্রডিউস করছে প্লাস্টিক বা যারা প্লাস্টিককে নিয়ে কাজ করছে বা ওয়েস্টকে নিয়ে কাজ করছে, দ্যাট হ্যাভ লিগাল অব্লিগেশন কালেকটিভলি ক্যান ফর্ম কিওস্ক। এই যে কিওস্কের যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এক ধরনের বুথ, যেমনি ওয়াটার বুথ হয়, ওয়াটার বুথে কি দেওয়া হয়, ওয়াটার বুথে ওয়াটার দেওয়া হয়। ঠিক আছে, সেই ধরনের একটা বুথ যেখানে কি ওয়েস্টটা ম্যানেজ করা হবে এবং সেটা কি পুরো দেশ জুড়ে সেটা থাকতে হবে। ঠিক আছে, থাকতে হবে এবং সেখানে ওয়েস্ট ম্যানেজ করা হবে। ঠিক আছে, তো এই ধরনের কিওস্ক তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। দিস ইজ সো দ্যাট every urban and rural local body in the country has easily access to these kiosk, মানে তাহলে যে লোকাল বডি আছে, ঠিক আছে, যেখানে লোকাল বা আরবান বডি, আরবান মানে শহর, রুরাল মানে গ্রাম, তো এরা ইজিলি এই বুথের এই কিওস্ক যে আছে সেটার অ্যাক্সেসটা এরা পেতে পারে। ঠিক আছে, এবং কিওস্ককে কি করতে হবে মানে কিওস্কটা কিভাবে ম্যানেজ হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে যে পিআইবিওস মানে হচ্ছে প্রডিউসার ইম্পোর্টার্স অ্যান্ড ব্র্যান্ড ওনার্স। ঠিক আছে, তো PIBOs can employ people to segregate their waste at such kiosks so that various segments of waste can be taken care of accordingly। ঠিক আছে, according to the mandate of law, বলা হচ্ছে যে এই যে যারা ওয়েস্ট প্রডিউস করছে, ঠিক আছে, তাদের দ্বারা এই কিওস্কটা ম্যানেজ করা হবে
ঠিক আছে, যারা ওয়েস্ট প্রডিউস করছে তারা কারা হচ্ছে, তারা হচ্ছে প্রডিউসার, ইম্পোর্টার্স এন্ড ব্র্যান্ড ওনার্স, মানে যারা অ্যাকচুয়ালি ওয়েস্ট যারা প্রডিউস করছে, ঠিক আছে, এই প্লাস্টিক গুলো প্রডিউস করছে, তো তাদেরকে এইখানে সেগ্রিগেট করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, বা রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এই কিওস্কটা জায়গায় জায়গায় মানে জায়গায় জায়গায় তৈরি করতে হবে এবং সেইটাকে ওয়েস্ট যে রিসাইকেল বা সেগ্রিগেট করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তারপরে আর কি বলছে, উই নিড টু নো হাউ মাচ ওয়েস্ট ইজ বিং জেনারেটেড ওয়্যার অ্যান্ড হাউ ইট ইজ বিং ম্যানেজড, ঠিক আছে, আমাদের এটা জানার অধিকার আছে যে কোথায় কিভাবে ওয়েস্ট তৈরি হচ্ছে এবং সেই ওয়েস্টটা কিভাবে ম্যানেজ করা হচ্ছে, ঠিক। অ্যাজ ইন্ডিয়া ইজ আ টেকনোলজি পাওয়ার হাউস, ইট ইজ টাইম দ্যাট উই লেভারেজ দিস টু সলভ আওয়ার প্রবলেম অ্যাজ সেট অ্যান এক্সাম্পল ফর দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার যেহেতু আমরা মানে ইন্ডাস্ট্রি, টেকনোলজি, এইগুলো পাওয়ার হাউস নিয়ে আমরা রয়েছি, ঠিক আছে, তো যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে সেই প্রবলেম গুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে বেসিক্যালি এই যে যে কটা জিনিস আমরা এখানে দেখেছি, ঠিক আছে, যে কটা যতটা আর্টিকেল আমরা ডিসকাস করেছি, সেখানের মধ্যে একটা জিনিস সামারাইজ করে দিই যে আমরা ওয়েস্ট প্রডিউস করছি সেটাকে ভালো করে অ্যাসেস করতে হবে, মানে কতটা ওয়েস্ট আমরা প্রডিউস করছি সেটাকে আমরা অ্যাসেস করতে হবে এবং সেইটাকে ডিসপোজ করার জন্য আমাদেরকে জায়গায় জায়গায় কিওস্ক তৈরি করতে হবে এবং সেই কিওস্কটা তৈরি করার ফলে যারা প্রডিউসার বা ইম্পোর্টার্স আছে তাদেরকেই ওইখানে লোক লাগিয়ে সেটাকে সেগ্রিগেট করতে হবে। সেগ্রিগেট করার ফলে যে প্রবলেম আমরা তৈরি করছি সেই প্রবলেমটা আমরাই সেটা সমাধান করতে পারবো, ঠিক আছে। এরপরে চলে আসি অন্য জায়গায়, কি বলছে, কোর্ট ভার্ডিক্ট অন ট্যানারিস, মানে এই জিনিসটা নিয়ে সুপ্রিম কোর্টের কি রায় আছে বা ওনার কি স্ট্যান্ড আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা হচ্ছে তামিলনাড়ুর ভেলোরে, ঠিক আছে, সেখানে একটা মানে ডিভিশন বেঞ্চে একটা রায় এসেছিল যে যেখানে বলা হচ্ছে যে ভায়োলেশন অকার while various সুপ্রিম কোর্ট directives and environment norms are flouted, ঠিক আছে, and schemes or plans framed by the government on paper failing to achieve any meaningful result, মানে যে ভার্ডিক্ট গুলো দেওয়া হচ্ছে, যে গভর্নমেন্ট প্ল্যান গুলো তৈরি করা হচ্ছে, সেগুলো সেগুলো কিন্তু কাগজ আর কলমেই থেকে যাচ্ছে, ঠিক আছে। দে আর ফেলিং টু অ্যাচিভ এনি মিনিংফুল রেজাল্ট, মানে কোনো রেজাল্ট আমরা সেখান থেকে পারছি না। দাস this court, being the custodian of fundamental right, must come to the rescue of affected individual families, এর জন্যই কোর্টকে সমাধান করার জন্য এখানে আসতে হচ্ছে, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি বলা হচ্ছে যে সিন্স গভর্নমেন্ট এই ওয়েস্ট ম্যানেজমেন্টকে নিয়ে ইনএফিশিয়েন্ট আছে, মানে জায়গায় জায়গায় শুধু মানে রুলস শুধু তৈরি করা হচ্ছে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, এর জন্য এখানে বলা হচ্ছে যে কোর্টকে এখানে ইন্টারফিয়ার করতে হচ্ছে, ঠিক আছে। আর কি বলতে চাইছে যে ফোকাস অন দ্য পলিউটার, মানে পলিউটার যারা অলরেডি পলিউট করেছে বা করছে তাদেরকে কি করতে হবে, ঠিক আছে। বলছে যে এখানে কাস্ট অ্যাবসলিউট লাইবিলিটি অন পলিউটার ফর দ্য harm caused to the environment and extended not only to compensate the victim of pollution but also to cause the restoring the environment degradation, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে মানে তোমাকে কম্পেনসেশন তো দিতেই হবে, মানে তোমাকে ফাইন তো দিতেই হবে, তার সাথে তোমাকে মানে এনভায়রনমেন্ট যেটা তুমি ডিগ্রেড করেছো সেটা তোমাকে রিস্টোর করতে হবে, মানে যে ক্ষতিটা তুমি এনভায়রনমেন্টের করেছো সেটাকে তোমাকে ওইটাকে রিস্টোর করতে হবে, ঠিক আছে। দেখা গেল যে তুমি ধরে নাও দুটো গাছ কেটে ফেলেছো, ঠিক আছে, এটা তো একটা এনভায়রনমেন্টের ডিগ্রেডেশন, তাহলে এবার তোমাকে দুটো গাছ সেটা লাগাতে হবে, ঠিক আছে, ফাইন তোমাকে আলাদা করে দিতেই হবে, মানে তোমাকে ফাইনও দিতে হচ্ছে এবং এনভায়রনমেন্ট যে ডিগ্রেড করেছো তুমি সেটাকে তোমাকে ঠিকও করতে হচ্ছে, ঠিক আছে, ঠিক। এরপরে চলে আসবো আমরা যে লাইবিলিটিটা রয়েছে সেটা তোমাকে পুরোপুরি নিতে হবে, ঠিক আছে, এটাই এই জিনিসটাই এখানে বলা। আর বলা হচ্ছে যে equitable compensation amount is fraught with challenges as it must account for both tangible and intangible damage inflicted on environment and affected communities. তো এইখানে তোমাকে দু জিনিসই করতে হবে, এমন জিনিস আছে যেটাকে আমরা চোখে দেখতে পারি আর এমন জিনিস আছে যেটা আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে। তো দু ধরনেরই ড্যামেজ, ট্যাঞ্জিবল ড্যামেজ যেটাকে আমরা দেখতে পাচ্ছি এবং ইনট্যাঞ্জিবল ড্যামেজ যেটাকে দেখা যাচ্ছে না, মানে সেই ড্যামেজটা উইথ টাইম ওইটা আস্তে আস্তে দেখা যাবে, ঠিক আছে। এই দু জিনিস যেটা এফেক্ট করছে সেটাকে তোমাকে দেখতে হবে এবং উনি এখানে দায়িত্ব দিচ্ছেন কাকে, গভর্নমেন্টকে,
ঠিক আছে, উনি দায়িত্ব দিচ্ছেন কাকে? গভর্নমেন্টকে। কে দায়িত্ব দিচ্ছেন? কোর্ট। ঠিক আছে, গভর্নমেন্ট টু পে কম্পেনসেশন টু দ্য এফেক্টেড ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ অ্যান্ড রিকভার দ্য সেম ফ্রম দ্য পলিউটার্স আনটিল দ্য ড্যামেজ কজ টু দ্য ইকোলজি ইজ ফুললি রিভার্সড। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমার দায়িত্ব যে তুমি যে ফ্যামিলিজ গুলো বা যে ইন্ডিভিজুয়ালস গুলো এফেক্টেড হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের দায়িত্ব তুমি নাও এবং যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে রিকভার করতে হবে। ঠিক আছে, তাদের কাছ থেকে সেই জিনিসটা রিকভার করতে হবে। ঠিক, এরপর আর কি বলা হচ্ছে, ইট ইজ টাইম দ্যাট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন দ্য কান্ট্রি ইজ অলসো হেল্ড অ্যাকাউন্টেবল টু মিলিয়ন হুজ হেলথ ইজ ইম্প্যাক্টেড বাই দ্য ল্যান্ড ওয়াটার অ্যান্ড এয়ার পলিউশন কজড বাই আনম্যানেজ অ্যান্ড মিসম্যানেজ ওয়েস্ট অল অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক আছে, তো এই দায়িত্ব মানে এখানে বলা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে ওয়েস্ট ম্যানেজ না করতে পারি, ঠিক আছে, তার ফলে কি হচ্ছে যে হেলথ ইস্যু যেটা আসছে, ঠিক আছে, বা ওয়াটার ল্যান্ড এয়ার পলিউশন যেগুলো হচ্ছে সেটা তারই জন্য হচ্ছে। এর জন্য আমাদেরকে ওয়েস্ট ম্যানেজটা খুব ভালোভাবে করতে হবে। ঠিক, তো এটা হলো মেইন আর্টিকেল। এখানে দু তিনটে জিনিস যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট কি কতটা আছে আমাদের, ঠিক আছে, সেটা ডেটাটা ঠিক করতে হবে। ঠিক আছে, ডেটা কিভাবে তুলতে হবে, তার জন্য থার্ড পার্টি রাখতে হবে। ঠিক আছে, এবং থার্ড পার্টি রাখার পরে সেটাকে অ্যাসেস করতে হবে, জিও ট্যাগ করতে হবে যে কোথায় কোথায় আমাদের ওয়েস্ট প্রোডাক্ট ডাম্প হচ্ছে বা ম্যানেজ হচ্ছে, সেই জিনিসগুলো জিও ট্যাগ করতে হবে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে যে এবং সলিউশন কিভাবে আসবে, যারা পলিউট করছে বা যারা ওয়েস্ট ডাম্প করছে বা যারা প্লাস্টিক এমিট করছে, ঠিক আছে, তাদেরকে তাদেরকে মানে লোক লাগিয়ে এটাকে সেগ্রিগেট করতে হবে এবং রিসাইকেল করতে হবে। ঠিক আছে, কোর্টের দিকটাও এখানে বলে দিই। কোর্ট বলছে যে শুধু এখানে পেনাল্টি নিয়ে বা কম্পেনসেট করে এখানে চলবে না। ঠিক আছে, তোমাকে যে তুমি এনভায়রনমেন্ট ডিগ্রেড করেছো সেটাকে তোমাকে এটাকে রিকভার করতে হবে। মানে যদি তুমি দুটো গাছ কেটে থাকো, তোমাকে দুটো গাছ লাগাতে হবে। ঠিক আছে, এবং যতক্ষণ বড় হচ্ছে না সেই দায়িত্বটা নিতে হবে। ঠিক আছে, তো এটা একটা হলো, এবং গভর্নমেন্টকেও দায়িত্ব নিতে হবে যে যারা এই ধরনের কাজ করছে, ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিকভাবে করছে না, তাদেরকে মানে তাদেরকে তাদের থেকে রিকভার করতে হবে এবং যারা ইন্ডিভিজুয়াল যারা এফেক্টেড তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো এটা হলো মুদ্রা আর্টিকেল। এরপরে চলে আসি আরেকটা আর্টিকেলে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা এটা একটা এটাও খুব একটা ভালো এডিটোরিয়াল। কি বলছে, এক্সপ্যান্ডিং ট্রিজ কভার ইজ ক্রুশিয়াল। ঠিক আছে, তো এখানে এফরেস্টেশনের ব্যাপারে কথা বলা হচ্ছে। এফরেস্টেশন মানে গাছ লাগানো। ঠিক, তো আরম্ভ করি। As climate change accelerates, tree plantation and carbon sequestration are essential for environmental sustainability. ঠিক আছে, প্রথমে তো গাছ লাগাতে হবে, তারপরে কার্বন সিকুয়েস্ট্রেশন মানে কার্বন অ্যাবজর্ব করা, মানে যতটা কার্বন এনভায়রনমেন্টে রিলিজ করা হচ্ছে সেটাকে অ্যাবজর্ব করা। ঠিক আছে, ফর ইন্ডিয়া আ র্যাপিড গ্রোয়িং ইকোনমি রিলায়েন্ট অন কার্বন ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ। যেহেতু আমরা জানি যে আমরা একটা গ্রোয়িং ইকোনমি, ঠিক আছে, এবং আমরা বেসিক্যালি কার উপরে ডিপেন্ডেন্ট, কার্বন ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ, মানে যে ইন্ডাস্ট্রিজ থেকে কার্বন রিলিজ হচ্ছে মানে খুব বেশি পরিমাণে। Expanding trees cover is crucial for mitigating climate change while supporting industrial growth and rural livelihoods. ঠিক আছে, তো এইখানে আমাদেরকে গাছ লাগানোটা খুবই প্রয়োজন। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জের হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জ মানে নর্মালি যেটা আমরা যে সময় বর্ষা দেখি, বর্ষা এখন সেই সময় হচ্ছে না, কোনো কোনো সময় মানে আনইউজুয়াল যে চেঞ্জ ক্লাইমেট মানে চেঞ্জ আমাদের ক্লাইমেটে আছে সেটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তারপরে এইখানে দেখো, যখনই তুমি পরীক্ষা লিখতে যাবে কিছু কিছু ডেটা তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। তুমি টপার্সদের ইন্টারভিউ তুমি দেখবে, ওরা বলে থাকে যে আমরা এডিটোরিয়াল থেকে কিছু কিছু ডেটা আমরা লিখে রেখেছি। ঠিক আছে, তো কিছু কিছু ডেটা লিখে রেখেছি, তার মধ্যে ডেটা হচ্ছে এই ধরনের ডেটা ওরা লিখে রাখে এবং তারা নিজের আনসারের কোট করে। যেমন কি বলছে, ইন্ডিয়াস ফরেস্ট অ্যান্ড ট্রি কভার ইজ 25.17%, significantly below the 33% target set by the National Forest Policy of 1988। এই ডেটাটা তুমি যদি আনসারে কোট করো তাহলে তো মানে একটা এক্সট্রা এজ তুমি পাবেই এক্সামে। ঠিক আছে, এই ধরনের ডেটা পারলে তোমরা লিখে নিতে পারো। হুম, এবং যেহেতু আমরা বলে দিয়েছি আগেই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে আমরা এই এডিটোরিয়ালটা দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমার যে কটা পছন্দ জিনিস, ঠিক আছে, সেই কটা জিনিস তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা এখান থেকেই তোমরা পজ করে নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখে নি এক্সিলারেটিং এফরেস্টেশন, যেটাকে প্রথমেই বললাম। এফরেস্টেশন মানে হচ্ছে মানে নতুন গাছ লাগানো। ঠিক আছে, কি বলছে, ট্রি প্লান্টেশন অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল কার্বন সিঙ্কস।
ঠিক আছে, অ্যাবজর্বিং অ্যান্ড স্টোরিং অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড। তো এটা আমরা ছোটবেলায় পড়েছি যে ট্রি প্লান্টেশন কার্বন সিঙ্ক করে, কার্বন অ্যাবজর্ব করে, এবং স্টোরিং অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড, মানে যে কটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হয় সেটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, হাউএভার ইন ইন্ডিয়া দিস sequestration potential needs to be enhanced through large scale afforestation. এবার এই জিনিসটা তো জানি আমরা সবই কি গাছ লাগালে আমাদেরই ভালো, ঠিক আছে, কিন্তু সেই রকম জিনিস হচ্ছে না। শুধু আমরা এনভায়রনমেন্ট ডেতে আমরা শুধু গাছ লাগাই, তাছাড়া সারা বছর ওইভাবেই পড়ে থাকে। তো এইখানে এডিটর যিনি আছেন উনি বলছেন যে লার্জ স্কেলে আমাদেরকে অ্যাফরেস্টেশন করতে হবে। ঠিক আছে, লার্জ স্কেলে বলতে মানে একটা দুটো লাগিয়ে হবে না, ঠিক আছে, একদিনে কমসে কম 50টা 60টা 100 200 500 এইভাবে জায়গায় জায়গায় লাগাতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা বলা হচ্ছে। তাছাড়া আর কি বলা হচ্ছে যে দ্য ন্যাশনাল অ্যাগ্রো ফরেস্ট্রি পলিসি 2014 and the tree outside forest in India program encourage private landowners, farmer and industries to participate in the large scale tree planting। ঠিক আছে, তো এই দুটো যে সংস্থা আছে কি কি, দ্য ন্যাশনাল ফরেস্ট্রি পলিসি 2014 অ্যান্ড দ্য ট্রি আউটসাইড ফরেস্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই দুটো বলছে যে আমাদের যে প্রাইভেট যে ওনার আছে, ফার্মার আছে, তাদেরকেও বলতে হবে যে এই লার্জ স্কেল যে ট্রি প্লান্টিং আছে তার মধ্যে পার্ট নেওয়ার জন্য। ঠিক আছে, দে এম টু রিডিউস ডিপেন্ডেন্স অন ন্যাচারাল ফরেস্ট ফর টিম্বার অ্যান্ড fuel would restore degraded ecosystem and provide additional ইনকাম সোর্সেস ফর রুরাল কমিউনিটিস। ঠিক আছে, এবং এই জিনিসটাও এনশিওর করতে হবে যে আমরা দেখে থাকি যে রুরাল এরিয়া মানে যেখানে গ্রাম আছে সেখানে কিন্তু ফিউল উডের জন্য তারা সোললি ডিপেন্ডেন্ট হয় কার উপরে, টিম্বারের উপরে। মানে ওরা জঙ্গলে গিয়ে গাছ কেটে নিয়ে আসলো, সেটা শুকিয়ে তারপরে জ্বালানি করলো। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে এটা কতটা ক্ষতিকর। ঠিক আছে, এরপরে চলে আসি দ্য গ্রিন ইন্ডিয়া মিশন। ঠিক আছে, গ্রিন ইন্ডিয়া মিশন পার্ট অফ দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন রিভাইভিং ডিগ্রেডেড ফরেস্ট এন্ড প্রমোটিং সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে গ্রিন ইন্ডিয়া মিশন ওনাদের বক্তব্য কি, যে রিভাইভিং ডিগ্রেডেড ফরেস্ট মানে যে ফরেস্ট গুলো কাটা হয়ে গেছে বা যে ফরেস্ট গুলো ডিগ্রেড হচ্ছে সেটাকে আমাদেরকে রিভাইভ করতে হবে, মানে আবার থেকে সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে। অ্যান্ড প্রমোটিং সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, এবং এমন ভাবে চলতে হবে যেটা কি সাস্টেনেবল হয়। ঠিক আছে, মানে ফরেস্টটা সাস্টেনেবল হয়। ঠিক, তো এখানে আরেকটা ডেটা এসছে, কি বলছে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডেটা জিআইএম মানে গ্রিন ইন্ডিয়া মিশন হ্যাজ হেল্প ইনক্রিজ ফরেস্ট কভার বাই 0.56% বিটুইন 2017 and 2021। ঠিক আছে, 2017 থেকে 2021-এর মধ্যে আমরা 0.56 ফরেস্ট কভার আমরা ইনক্রিজ করেছি। ঠিক আছে, তো এইটা ডেটা কার ডেটা আছে, জিআইএম গ্রিন ইন্ডিয়া মিশন। ঠিক, এরপরে চলে আসি আর কি বলা হচ্ছে। এবার যে মানে শুধু সরকার যে গাছ লাগাবে বা লোকাল যারা ল্যান্ড ওনার্স আছে বা ফার্মার্স আছে তারা গাছ লাগাবে সেটা নয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে যারা চালাচ্ছে তাদেরকেও ইনিশিয়েটিভটা নিতে হবে, বা যারা কোম্পানি চালাচ্ছে তাদেরকেও ইনিশিয়েটিভটা নিতে হবে। কোন কোন কোম্পানি এখানে বলেছে যে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট বা এনার্জি। ঠিক আছে, তো এই কোম্পানিজ গুলোকেও ইনিশিয়েটিভ নিতে হবে যেন গাছ বেশি থেকে বেশি লাগানো যায়। আর কি জিনিস বলছে যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ফেসিং গ্রোয়িং প্রেশার টু রিডিউস দেয়ার কার্বন ফুটপ্রিন্টস ডিউ টু স্ট্রিনজেন্ট ইন্টারন্যাশনাল রেগুলেশন। স্ট্রিনজেন্ট মানে হচ্ছে স্ট্রিক্ট। ঠিক আছে, তো এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের কিছুটা আইন আছে। ঠিক আছে, আমাদের ভারতে এই ইন্ডাস্ট্রিজ নিয়ে যে কার্বন এমিশন হচ্ছে সেটা তো আইন আছে, এবং তাছাড়া ইন্টারন্যাশনালি অনেকটা আইন রয়েছে, সেটাকেও আমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে, যেমন কি কি আছে, দ্য ইউরোপিয়ান ইউনিয়নস কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। ঠিক আছে, এটা মনে রাখবে, ইউরোপিয়ান ইউনিয়নস কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম সেট টু বি এনফোর্সড ইন 2026। মানে 2026 থেকে এই রুলটা নিয়ে আসতে চলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে আসতে চলেছে। ঠিক আছে, will impose tariff on carbon intensive imports such as steel, cement and aluminum। ঠিক, তো এখানে বলা হচ্ছে যে এখান থেকে যদি মানে কোনো ইম্পোর্ট করা হয় তার মধ্যে কিন্তু এক্সট্রা ট্যারিফ লাগানো হবে, মানে এক্সট্রা ট্যাক্স লাগানো হবে। ঠিক আছে, as trade between India and the European Union reached 124 billion euro in 2003, these tariffs should be greatly impact Indian exporters। ঠিক আছে, তো এবার যেহেতু আমরা জানি যে আমাদের যে ট্রেড রয়েছে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 124 বিলিয়ন
লাস্ট ইয়ার 2023 তে ছিল, তো আমরা বুঝতেই পারছি যে কতটা আমাদের এটা এফেক্ট করবে। ঠিক আছে, to remain competitive in global market, industries are increasingly investing in carbon offset project including large scale tree plantation। ঠিক আছে, তো এবার যেহেতু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, প্যারিস এগ্রিমেন্ট এবং সমস্ত জিনিস এইসব নিয়ে, তো যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে সেটা কিন্তু এবার কার্বন অফসেট প্রজেক্ট গুলোতে ফোকাস করছে। কার্বন অফসেট প্রজেক্ট মানে কি, যেখান থেকে আমরা কার্বনকে রিডিউস করতে পারি। ঠিক আছে, যে কোনো জিনিস আমরা তৈরি করি না কেন সেখানে কার্বন যেন এমিট না হয়, বা কার্বন এমিট হলে কম এমিট হয়, ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু এই জিনিসের মধ্যে বেশি ফোকাস করছে। হুম, তারপরে চলে আসি সাস্টেনেবিলিটি ইজ নো লঙ্গার অ্যাবাউট রেগুলেটরি কমপ্লায়েন্স, ইট হ্যাজ বিকাম আ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস কি বলা হচ্ছে যে এমন নয় যে মানে করছি তো একটা কমপ্লায়েন্স করতে বলে দিল আমরা, কমপ্লায়েন্স মানে কি হচ্ছে যে একটা ইনস্ট্রাকশনস যে এটা ভুল হয়েছে এটা ঠিক করতে হবে, এটা হচ্ছে কমপ্লায়েন্স। তো এবার সাস্টেনেবিলিটি মানে এইটা নয় যে তুমি এটা ভুল করছো তোমাকে এটা ঠিক করতে হবে, এই জিনিসটা নয়, কিন্তু এইটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। আমি প্রথম থেকেই জানি যে সরকারের দ্বারা বা ইন্টারন্যাশনাল যে রুলস আছে সেটা কি ধরনের আসতে চলেছে, এবং সেই অনুযায়ী আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে নিজের জিনিসগুলো তৈরি করব। ঠিক আছে, এবং ভবিষ্যতে একটা কম্পিটিটিভ মার্কেট যেটা তৈরি হবে সেখানে আমরা একটা অ্যাডভান্টেজ নিয়ে থাকবো। ঠিক আছে, এই জিনিসটা বলা হচ্ছে। ঠিক, তারপরে আর কি বলা হচ্ছে, উইথ গ্লোবাল ক্যাপিটাল মার্কেট ইনক্রিজিং favoring environmental, social and governance principle, Indian industries must adapt to maintain their market position। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজকে নিজের মার্কেট পজিশন ঠিক রাখতে হবে বেসড অন কিসের, এনভায়রনমেন্টের। ঠিক আছে, তো ট্রি প্লান্টেশন অলসো অফার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেনিফিট। এটা কিন্তু রাইটারের আমি বলবো যে এডিটর আছেন ওনার মানে রাইটার যিনি আছেন ওনার একটা একটা আলাদা অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল, যে ট্রি প্লান্টেশন অলসো অফার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেনিফিট। ঠিক আছে, কিভাবে, লার্জ স্কেল ফরেস্টেশন ইনিশিয়েটিভ ক্রিয়েট মিলিয়ন্স অফ জবস। ঠিক আছে, মানে যদি আমরা মানে এরকম তো হতেই পারে যে যারা ট্রি প্লান্টেশন করছে, যারা এফরেস্টেশন করছে তাদেরকে এক ধরনের ইকোনমিক বেনিফিট মানে তাদেরকে কাজে লাগানো হচ্ছে এবং এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, হলো। এরপরে চলে আসি ইন নার্সারি ম্যানেজমেন্ট, ফরেস্ট কনজারভেশন এন্ড ফরেস্ট্রি, মানে আমরা লোকজনকে কাজে লাগাতে পারি যেটা কি নার্সারি ম্যানেজমেন্ট, ফরেস্ট কনজারভেশন এন্ড ফরেস্ট্রি। ঠিক আছে, তো এটা একটা ইকোনমিক এন্ড সোশ্যাল, কিভাবে, যে আমরা লোকদেরকে কাজে লাগাচ্ছি, এফরেস্টেশন করাচ্ছি, ঠিক আছে, ফরেস্ট কনজার্ভ করাচ্ছি এবং এমপ্লয়মেন্ট জেনারেট করছি। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তারপরে আর কি বলা হচ্ছে যে to support community-led afforestation, government and non-governmental organizations have stepped in to provide financial initiative, training and capacity building program to educate farmer and rural workers। ঠিক আছে, তো এইখানে কমিউনিটিদেরকে এডুকেট করার কথা বলা হচ্ছে সরকার, গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের। ঠিক আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের এই কথাটা বলা হচ্ছে যে যে লোকাল কমিউনিটি আছে তাদেরকে এডুকেট করতে হবে, যারা ফার্মার আছে তাদেরকে এডুকেট করতে হবে, তারা যেন এই কাজটা করতে পারে। ঠিক আছে, স্বেচ্ছায়। তারপরে হচ্ছে পলিসি রিকমেন্ডেশন, মানে কি কি পলিসি আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কি কি পলিসি দেখতে হবে, পলিসি দেখতে হবে যে ডিসপাইট ইটস বেনিফিট লার্জ স্কেল ট্রি প্লান্টেশন ফেসেস সেভারাল চ্যালেঞ্জেস, ওয়ান ইজ দ্য রাইজিং কস্ট অফ কার্বন ক্রেডিট। ঠিক আছে, এখানে কার্বন ক্রেডিটের কথা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আমরা তো অনেক ধরনের, ঠিক আছে, ট্রি লাগাচ্ছি, ঠিক আছে, প্লান্টেশন হচ্ছে, কিন্তু তাও অনেক কটা চ্যালেঞ্জেস আমাদেরকে ফেস করতে হচ্ছে। কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, যে এই যে কার্বন ক্রেডিট যে প্রাইসটা রয়েছে সেটা এখনো বেড়েই চলেছে। ঠিক আছে, হোয়াট ইজ কার্বন ক্রেডিট, কার্বন ক্রেডিট কাকে বলা হয়, কার্বন ক্রেডিট হচ্ছে তোমাকে মানে টাকা দিয়ে কার্বন এমিট করার তুমি পারমিশন নিচ্ছ। ধরে নাও আমি 1 কার্বন ক্রেডিট আমি নিতে চাই, তাহলে আমাকে কিছু টাকা আমাকে দিতে হবে এবং আমি 1 কার্বন ক্রেডিট মানে 1 টন কার্বন ডাই অক্সাইড আমি সেটা এমিট করতে পারি। ঠিক আছে, বুঝাতে পারলাম, মানে আমাকে ছাড়ার জন্য, এনভায়রনমেন্টে আমাকে ছাড়ার জন্য আমাকে কার্বন ক্রেডিট কিনতে হবে, মানে এতটা যদি আমি কার্বন এনভায়রনমেন্টে ছাড়তে চাই, পলিউট করতে চাই, তাহলে আমাকে কার্বন কিনে নিতে হবে, কার্বন ক্রেডিট, সেটাকেই বলে কার্বন ক্রেডিট। ঠিক আছে, ইন 2023 দ্য এভারেজ প্রাইস অফ কার্বন ক্রেডিট আন্ডার ইউরোপিয়ান ইউনিয়ন এমিশন ট্রেডিং সিস্টেম ওয়াজ 83 ইউরো পার টন। ঠিক আছে, মানে
পার টনের কার্বন ডাই অক্সাইড যেটা তুমি ছাড়বে, ঠিক আছে, সেটার প্রাইস কতটা উঠেছে, 83 ইউরো। ঠিক, ফর ইন্ডিয়ান বিজনেস ইনভেস্টিং ইন এফরেস্টেশন offer a more cost effective solution than purchasing expensive carbon credit from international, ঠিক আছে, for Indian business investing in afforestation offers a more cost effective solution than purchasing expensive carbon credit from international, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মার্কেট। তো বলছে এখানে যে ফর ইন্ডিয়াস বিজনেসেস, মানে যদি ইন্ডিয়াতে যারা বিজনেস করছে তাদের জন্য ট্রি প্লান্টেশন ইজ মোর এফেক্টিভ, ঠিক আছে, ট্রি প্লান্টেশন ইজ মোর এফেক্টিভ দেন পারচেজিং কার্বন ক্রেডিট, মানে গাছ লাগানোটা বেশি সোজা কার্বন ক্রেডিট কেনার চেয়ে, ঠিক আছে। কার্বন ক্রেডিট কিনতে যাবে কেন, মানে গাছ লাগানো তো এখানে খুব সোজা, তো সেই জিনিসটা করার জন্য কথা বলা হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস কি, এবার অনেক কটা ইন্ডাস্ট্রিজ এমন থাকে যেটাকে কার্বন এমিট করতেই হবে, মানে কার্বন এমিট না করলে কিন্তু হবে না, ঠিক আছে। সেই জিনিসের জন্য কি বলা হচ্ছে যে ইন্ডিয়াতে একটা মানে ট্রান্সপারেন্ট কার্বন ক্রেডিট রেজিস্ট্রি করতে হবে, যেখান থেকে কি ওয়েল ডিফাইন্ড রেগুলেটরি থাকবে, নিয়ম থাকবে, মানে যে কার্বন ক্রেডিট কেউ যদি কিনতে চায়, ঠিক আছে, তাহলে একটা রেজিস্ট্রি মেনটেন করতে হবে এবং সেট অফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, মানে ভালো রুলস এবং রেগুলেশন সেখানে রাখতে হবে যেন মানুষ ট্রান্সপারেন্টলি কার্বন ক্রেডিট কিনতে পারে, ঠিক। তারপরে আর কি, যে ইন্ডিয়া স্ট্রাইভ টু অ্যাচিভ নেট জিরো এমিশন বাই 2007, মানে 2070 মধ্যে আমাদেরকে জিরো এমিশন টার্গেটটা ফুলফিল করতে হবে, ব্যাস এইটুকুই, ঠিক। তো একটা সাম আপ করে দিই যে এইখানে প্রথম কথা হচ্ছে যে যে বর্তমানে যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে সেইখানে আমাদেরকে জোর দিতে হবে যে এফরেস্টেশনের জন্য, গাছ লাগানোর জন্য, ঠিক আছে। শুধু ইন্ডাস্ট্রিজ গুলোতে নয়, লোকাল যারা রয়েছে তাদেরকেও এনশিওর করতে হবে যে তারা যেন গাছ লাগায়, এবং কার্বন ক্রেডিট যেটা কি ইউরোপিয়ান ইউনিয়নে এই জিনিসটা চলছে, সেটা ভারতেও যদি থাকে তাহলে সেটাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে, এবং যে ইন্ডাস্ট্রিজ গুলো কার্বন এমিশনের মানে কার্বন এমিশন যারা করছে তাদেরকেও গাছ লাগাতে হবে, এই জিনিসটা বেসিক্যালি এই এডিটোরিয়ালে বলা হচ্ছে, ঠিক আছে। এবং কিছু কিছু ডেটা আছে যেটা তোমরা নোট ডাউন করে নিতে পারো এখান থেকে। তো আজকে এই দুটো এডিটোরিয়ালে আমরা ডিসকাস করব, এছাড়াও দু একটা নিউজ আছে সেটাও আমরা দেখে নেব। তো প্রথম নিউজ হচ্ছে যে আর্মড ফোর্সেস হ্যাভ এ ফ্রি হ্যান্ড টু রেসপন্ড টু টেরর, সেজ মোদি। মানে এখানে আর্মড ফোর্সেসদের, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এ বলা হচ্ছে যে ফ্রি হ্যান্ড, ঠিক আছে, দেওয়া হয়েছে, মানে ডিসক্রিপশন দেওয়া হয়েছে। ডিসক্রিপশন বলতে যে তুমি নিজের ইচ্ছায় যদি কিছু বর্ডার ডিসপিউট হয় বা বর্ডার ক্রস ফায়ার হয় তাহলে তোমরা নিজের থেকে সেটা মানে ইনস্ট্যান্ট তোমরা রিটালিয়েট করতে পারো, ঠিক আছে, এই জিনিসটা বলা হয়েছে। মানে এমন নয় যে অর্ডারের জন্য ওয়েট করতে হবে, অনেক সময় হয় যে অর্ডারের জন্য ওয়েট করতে করতে মানে আমরা সঠিক সময়ে জবাবটা দিতে পারি না, ঠিক আছে। তো এই জিনিসটা মিটিং করে বলে দেওয়া হয়েছে যে এবার তুমি সরাসরি উত্তর দিতে পারো, ঠিক আছে, যদি কোনো বর্ডার ডিসপিউট হয়। তারপরে এখানে ইউএন এর একটা কথা উঠে এসেছে যে ইউএন চিফ কলস ফর ডায়ালগ বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ঠিক। তো এখানে বলা হচ্ছে যে ইউনিয়ন অ্যাজ আ মিডিয়েটর প্লে করতে পারে ইফ ইন্ডিয়ান পাকিস্তান ওয়ান্টস, যদি ইন্ডিয়ান পাকিস্তান চায় তাহলে একটা মিডিয়েটর হিসাবে ইউএন কাজ করতে পারে, ঠিক আছে। এটা দেখি ইন ফিউচার আর কি রকম, এটা তো যেহেতু একটা স্টেটমেন্ট এসছে তখন আরো আরো আসতে পারে, ঠিক আছে। ইন ফিউচার কিভাবে যদি এডিটোরিয়াল আসে তাহলে কিভাবে থাকে সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। তাহলে আজকের নিউজের মধ্যে এই দুটো জিনিসই ইম্পর্টেন্ট মনে হলো। তাহলে উইথ টাইম আমাদের যে এক্সপ্লেন করার ক্ষমতাটা সেটা আরো ইমপ্রুভ হবে, এন্ড আশা করি যে জিনিসটা একটা এক্সামে প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসগুলো ফিউচারে নিয়ে আসা হবে। এবং যারা, আরেকবার রিপিট করি, যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা সাবস্ক্রাইব করে নিতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো ফর ফিউচার ইনফরমেশন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ নাইস ডে।